আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুপাত ও শতকরা এই অধ্যায়ের অনুপাত সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলতে চাই যে অনুপাত ও শতকরা সম্পর্কিত বেসিক আলোচনা করা হয়েছে যেই পর্বটিতে, সেটি দেখে আসার জন্য। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে আপনাদের অনেক সুবিধা হবে। সবার প্রথমে যেই প্রশ্নটি রয়েছে ১ নম্বর প্রশ্ন, ২ বছর ও ৪ মাসের অনুপাত কোনটি? এখন এই প্রশ্নটি সমাধান করার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস জানা দরকার যে অনুপাত যখন আমরা তৈরি করব তখন সমজাতীয় রাশি দ্বারা অনুপাত তৈরি করতে হবে। অর্থাৎ অনুপাত তৈরি করার প্রথম বৈশিষ্ট্য সমজাতীয় রাশি, একই ধরনের রাশি, ভিন্ন ভিন্ন রাশি দ্বারা সেখানের মধ্যে অনুপাত তৈরি করা যাবে না, সমজাতীয় রাশি হইতে হবে। এখন এখানের মধ্যে আছে ২ বছর ও ৪ মাসের অনুপাত কোনটি? এখন এখানে আছে বছর, এখানে আছে মাস। বছর আর মাস দুইটা তো এক না, বছর এবং মাস দুইটা তো ভিন্ন জিনিস। যদি দুইটাই বছর হইতো দুইটা সমজাতীয় হইতো, দুইটাই যদি মাস হইতো দুইটা সমজাতীয় হইতো। কিন্তু একটা বছর আরেকটা মাস দুইটা ভিন্ন ভিন্ন, সমজাতীয় না। তাহলে এদেরকে দিয়ে আমরা সরাসরি অনুপাত তৈরি করতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা এই দুইটি রাশিকে সমজাতীয় বানিয়ে তারপরে অনুপাত তৈরি করব। আমরা এখানে তো ৪ মাস, মাস আছেই, আমরা বছরটাকে মাসে নিয়ে যাই, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। আমরা এখানে ২ বছরে কয় মাস হয়? আমরা জানি ১ বছরে ১২ মাস, তাহলে ২ বছরে ২৪ মাস। তাহলে আমরা এখানে ২ বছর বলতে আমরা এখানে বলতে পারি ২৪ মাস। তাহলে ২ বছর মানে কি? ২৪ মাস। তাহলে ২৪ মাস ও ৪ মাসের অনুপাত কোনটি? এখানেও মাস, এখানেও মাস। এখন আমরা অনুপাত তৈরি করতে পারবো। তাহলে আমরা বলতে পারি ২৪ মাসের ২৪ সংখ্যাটাকে নিব, অনুপাতের যেই চিহ্ন সেটি দিব, এরপরে ৪ মাসের এই ৪ এই সংখ্যাটিকে আমরা নিব। দুইটাই যেহেতু মাস, তাহলে এখানে আর মাস লেখার প্রয়োজন নাই। তাহলে ২৪:৪ এটাই হচ্ছে আমাদের অনুপাত। এখন অনুপাত তৈরি করার পরে দেখতে হবে যে সেই অনুপাতটিকে আরও ছোট করা যায় কিনা, লঘু আকারে প্রকাশ করা যায় কিনা। এখন তাহলে এটা কিভাবে প্রকাশ করব? সেটি হচ্ছে আমরা এমন সংখ্যা খুঁজে বের করব যেটা দ্বারা উভয় রাশিকে ভাগ করা যাবে, উভয় রাশিকে ভাগ করা যাবে, যার কারণে এই দুইটি রাশি ছোট হয়ে যাবে, অনুপাতটা ছোট হয়ে যাবে। এখন ২৪:৪ দুইটা সংখ্যার মধ্যেই কিন্তু ৪ যায়, ২৪-এর মধ্যেও ৪ যায়, ৪-এর মধ্যেও ৪ যায়, আবার দুইটা সংখ্যার মধ্যে কিন্তু ২ও যায়। আমরা সবসময় চেষ্টা করব একটু বড় সংখ্যা দিয়ে, যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে ওই সংখ্যাগুলোর মধ্যে একটু বড় সংখ্যা দিয়ে ভাগ করার জন্য। কেন? এতে করে অঙ্কটা তাড়াতাড়ি শেষ হবে। যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অঙ্কটা একটু লাইন একটু বেশি হবে, অঙ্ক হবে কিন্তু একটু লাইন বেশি হবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রেই যদি আমরা করাই, যদি এখানের মধ্যে দেখাই আমরা যে ২৪:৪ আমরা লিখলাম ২৪:৪। তাহলে এখন এই দুইটা সংখ্যার মধ্যে ২ যায়, ২ ২৪-এর মধ্যে যায় ১২ বার, ২ ৪-এর মধ্যে যায় ২ বার। এখন ১২:২ এটাকে কি আরও ছোট বানানো যায়? হ্যাঁ, এটাকে আরও ছোট বানানো যায়। কিভাবে? ২ ১২-এর মধ্যে যায় ৬ বার, ২ ২-এর মধ্যে যায় ১ বার। তাহলে আমরা বলতে পারি ২৪:৪ এই অনুপাতটিকে আমরা যদি একদম লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে হবে ৬:১। এটাকে তো আর ছোট আকারে প্রকাশ করা যায় না। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই নির্ণেয় অনুপাত। এখন আমরা যদি এই ২৪:৪ এই অনুপাতটিকে আরেকবার লিখি এবং আমরা দুইটা সংখ্যাকে যদি ৪ দ্বারা ভাগ করি, ৪ ২৪-এর মধ্যে যায় ৬ বার, ৪ ৪-এর মধ্যে যায় ১ বার। তাহলে এই ৬:১ তাকে কি আর ছোটো করা যায়? তাকে আর ছোটো করা যায় না। তাহলে আমরা বলবো এটি হচ্ছে আমাদের ফলাফল। ২৪:৪ এই অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে যদি আমরা প্রকাশ করি ৬:১ হয়। তাহলে আপনারা দেখতেছেন যখন ২ দ্বারা ভাগ করলাম তখন ২টা লাইন হইলো, আর যখন ৪ দ্বারা ভাগ করলাম 1টা লাইন হলো। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব একটু বড় সংখ্যা দিয়ে, যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় তাদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে ভাগ করা, অর্থাৎ এক কথায় ওই দুইটি সংখ্যার গসাগু দ্বারা ভাগ করা। ২৪ আর ৪-এর গসাগু দ্বারা যদি ভাগ করি আমাদের এক লাইনে অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এই ১ নম্বর প্রশ্নের উত্তর বলতে পারি যে ২ বছর ও ৪ মাসের অনুপাত হচ্ছে ৬:১, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এরপরে ২ নম্বর যেই প্রশ্ন, এখানে বলা হয়েছে ৯/৪-এর অনুপাত কি? এখন আমরা এই ৯/৪ এটি একটি ভগ্নাংশ, এটির অনুপাত কি হবে সেটি আমরা কিভাবে বের করব? প্রথমে আছে ৪, আমরা এখানের মধ্যে ৪কে আগে লিখলাম, এরপরে অনুপাতের চিহ্নটা দিলাম। এখন মনে রাখতে হবে এই ভাগ চিহ্ন আর অনুপাতের চিহ্ন দুইটি একই অর্থ প্রকাশ করে,
এরপরে আছে 9, আমরা 9কে লিখলাম। তাহলে একটি ভগ্নাংশকে যদি আমরা অনুপাতে প্রকাশ করতে চাই তাহলে এইভাবে করতে পারি যে লবকে আগে লিখব, ভাগ চিহ্নের পরিবর্তে অনুপাতের চিহ্ন দিব, এরপর হরটাকে লিখব 4:9। এটি হচ্ছে অনুপাত। এই ভগ্নাংশকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে 4:9 হবে। এটিকে কি আর ছোট করা যায়? এটিকে আর ছোট করা যায় না। তাহলে এটি হচ্ছে ফলাফল। 4:9 কোথায় রয়েছে? ঘ নং অপশনে। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এরপরে 3 নাম্বার প্রশ্ন, 180 ও 9-এর অনুপাত কোনটি? এই দুইটি সংখ্যার অনুপাত কি হবে সেটা তারা জানতে চায়। এখন আমরা 180 ও 9-এর অনুপাত বের করব। আমরা এখানে লিখি 180, যেহেতু বলছে অনুপাত বের করার জন্য আমরা অনুপাতের চিহ্ন দিলাম, এরপরে দিব 9। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং অনুপাতের একটা জিনিস মনে রাখবেন, অনুপাতের প্রথম রাশিকে বলা হয়, অনুপাতের মধ্যে যেই সংখ্যাগুলো আমরা ব্যবহার করি তাদেরকে আমরা বলি রাশি। 180 এটি একটি রাশি, 9 এটি একটি রাশি, এটি প্রথম রাশি, এটি দ্বিতীয় রাশি। অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে বলা হয় উত্তর রাশি। এখন 180:9 এটি আমরা অনুপাতে প্রকাশ করলাম, অনুপাত হয়ে গেল। এখন আমরা দেখব এটিকে আরও ছোটো করা যায় কিনা। হ্যাঁ যায়, সেটি হচ্ছে 9 দ্বারা আমরা ভাগ করতে পারি। 9 এই 180-র মধ্যে কয়বার যায়? 20 বার যায়। কিভাবে? 9 18-র মধ্যে যায় 2 বার আর শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে 9 180-র মধ্যে 20 বার যায়, 9 9-এর মধ্যে 1 বার যায়, 20:1। এটিকে কি আর ছোট করা যায়? না, এটিকে আর ছোট করা যায় না। তাহলে আমরা বলতে পারি যে 180 এবং 9 এই দুইটি সংখ্যাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি আমাদের ফলাফল বের হবে 20:1। 20:1 হচ্ছে আমাদের ক নাম্বার অপশনে রয়েছে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এখন 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে 75 ও 35-এর অনুপাত নিচের কোনটি? এই দুইটি সংখ্যার আমরা অনুপাত বের করব, সেটা আমরা কীভাবে তৈরি করতে পারি? আমরা এখানে লিখব 75, অনুপাতের চিহ্ন দিব, এরপরে 35 লিখব। তাহলে হয়ে গেল 75 ও 35-এর অনুপাত। এখন আমরা দেখব এটিকে ছোট করা যায় কিনা। এমন সংখ্যা বের করব যেটা দুইটার মধ্যেই যায়, সেটা আমরা বলতে পারি 5। 5 15-এর মধ্যে যায়, 5 15 75। 5 35-এর মধ্যে যায় 7 বার, 5 7 35। তাহলে এই যে 15:7 বের হলো। এখন কি এমন কোনো সংখ্যা আছে যেটা উভয়টার মধ্যে যায়? মনে রাখবেন 1 তো সবার মধ্যে যায়। এখন আমি যদি 1 দ্বারা উভয়টাকে ভাগ করি ফলাফলের তো কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমরা দেখব 1 ব্যতীত এমন কোনো সংখ্যা আছে কিনা যেটা উভয়টার মধ্যে যাবে, অর্থাৎ আমাদের মানের পরিবর্তন হয়, এরকম আমরা সংখ্যা দেখব। তাহলে 15:7 এটার মধ্যে তো 1 ছাড়া আর কোনো সংখ্যা যায় না। তাহলে আমরা বলবো যে 75 এবং 35-কে যদি অনুপাতে প্রকাশ করি ফলাফল বের হবে 15:7। এটি রয়েছে আমাদের খ নাম্বার অপশনে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা 5 নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যদি অমল ও বিমলের আয়, দুইজন ব্যক্তি, যদি অমল ও বিমলের আয় যথাক্রমে 120 টাকা ও 480 টাকা হয়, তাহলে এখানে অমলের আয় 120 টাকা, যেহেতু এখানে যথাক্রমে বলছে তাহলে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। তাহলে অমলের আয় 120 টাকা, বিমলের আয় 480 টাকা হয়, তবে তাদের আয়ের অনুপাত নিচের কোনটি হবে? এখন অমলের আয় হচ্ছে 120 টাকা, যেহেতু বলছে অনুপাত বের করো আমরা অনুপাতের চিহ্ন দিলাম। বিমলের আয় হচ্ছে 480 টাকা, এটাই হচ্ছে অনুপাত। তাদের অনুপাত হচ্ছে, আয়ের অনুপাত হচ্ছে 120:480। তাহলে এই যে 120 এবং 480 এই দুইটি সংখ্যার আমরা অনুপাত তৈরি করে ফেললাম। এখন আমরা দেখব যে এই অনুপাতটিকে আরও ছোট আকারে প্রকাশ করা যায় কিনা। এই উভয় সংখ্যার মধ্যে যায় এরকম একটা সংখ্যা আমরা খুঁজে বের করব। 120 উভয় সংখ্যার মধ্যে যায়, 120 120-এর মধ্যে যায় একবার, 120 480-র মধ্যে যায় 4 বার, কারণ 120 একে 120, 4 120-এ 480। তাহলে আমরা কি বলতে পারি যে অমল ও বিমলের আয়কে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে ফলাফল হবে 1:4। 1:4 রয়েছে আমাদের এই খ নাম্বার প্রশ্নে, খ নাম্বার অপশনে। তাহলে এটি হচ্ছে সঠিক। 6 নাম্বার প্রশ্ন, 25 পয়সার, একটু ভালো করে খেয়াল করবেন, 25 পয়সার 12টি মুদ্রা 2 টাকার 15টি নোটের কত অংশ? অর্থাৎ তারা জানতে চায় যে 25 পয়সার 12টি মুদ্রা 2 টাকার 15টি নোটের কত অংশ, সেটা আমরা বের করব। কিভাবে করব সেটা? সেটা হচ্ছে 25 পয়সার 12টি মুদ্রাতে কত হয় সেটা আগে আমরা বের করি। তাহলে 25 পয়সা কয়টি? 12টি। তাহলে কত হবে আমরা একটু গুণ করে দেখি। 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থেকে 1, 2 দুগুণে 4 আর 1 5, 5 একে 5, 2 একে 2, তাহলে 0, 5 5 10-এর 0 হাতে থেকে 1 2 আর 1 3। আমরা পেলাম 25 পয়সার 12টি মুদ্রাতে 300 পয়সা হয়। তার মানে কি
25 পয়সার 12টি মুদ্রা মানে কি 300 পয়সা। আচ্ছা 300 পয়সা মানে কি? আমরা জানি 100 পয়সায় 1 টাকা, 100 পয়সায় 1 টাকা, তাহলে 300 পয়সায় কয় টাকা হবে? 300 পয়সায় 3 টাকা। তাহলে আমরা বুঝলাম 25 পয়সার 12টি মুদ্রা বলতে 3 টাকাকে বোঝানো হচ্ছে। তাহলে 25 পয়সার 12টি মুদ্রা বলতে আমরা 3 টাকাকে বুঝবো। এরপর আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 2 টাকার 15টি নোট, তাহলে 2 টাকার 15টি নোট মানে কি 30 টাকা। 2 টাকা করে 15টা নোট, তার মানে 30 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম 30 টাকা। আমাদেরকে প্রশ্নে তারা জানতে চায় 3 টাকা 30 টাকার কত অংশ? 3 টাকা 30 টাকার কত অংশ? আমরা বলবো 3 টাকা 30 টাকার 30 ভাগের 3 ভাগ, 30 ভাগের 3 অংশ। এই কথাটা আমরা বলবো যে 3 টাকা 30 টাকার 30 ভাগের 3 অংশ। এখন দেখি তোমরা এটাকে আরও ছোট করা যায় কিনা। 3-এর মধ্যে 3 যায় একবার, 30-এর মধ্যে 3 যায় 10 বার, তাহলে আমরা কি বলতে পারি 10 ভাগের 1 অংশ। এটিকে কি আর ছোট করা যায় না? এটিকে আর ছোট করা যায় না। তাহলে আমরা বলতে পারি 25 পয়সার 12টি মুদ্রা 2 টাকার 15টি নোটের কত অংশ? 10 ভাগের 1 অংশ, অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এখন 7 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে 7 ভাগের 6 সমান সরেও ভাগের 60 হলে সরেও সমান কত? এখানে একটি সরেও দেওয়া আছে, অর্থাৎ তার মান নির্দিষ্ট না, এটা চলক দেওয়া আছে, তার মান বের করতে হবে। এখন এটার মান আমরা কিভাবে বের করতে পারি? আমরা খুব সহজেই আমরা এটার মান বের করতে পারি। আমরা লিখব 7 ভাগের 6 সমান সরেও ভাগের 60। পরবর্তী লাইনে গিয়ে আমরা কি করব? যার মান বের করব তাকে আমরা বাম দিকে আনার চেষ্টা করব, এই যে সরেও। তার সাথে কার গুণ হওয়ার কথা? আড়াআড়ি গুণ। অবশ্যই আমরা এই নামটা শুনেছি, আড়াআড়ি গুণ, অর্থাৎ একদিকের উপরেরটার সাথে আরেক দিকের নিচেরটা, একদিকের উপরেরটার সাথে আরেক দিকের নিচেরটা গুণ করতে হয়, আর গুণন। এখন তাহলে এই সরেওর সাথে কার গুণ হবে? 6-এর গুণ হবে, তাহলে 6 গুণ সরেও, আর এই 7-এর সাথে 60-এর গুণ হবে, 7 গুণ 60। পরবর্তী লাইনে গিয়ে আমরা সরেওকে একা রেখে দিব, 6 এখানে গুণ আকারে আছে, এইদিকে যদি যায় তাহলে ভাগ হয়ে যাবে, 7 গুণ 60 ভাগ 6। 6 60-এর মধ্যে যায় 10 বার, 6 10-এ 60, তাহলে 7 গুণ 10, 7 10-এ 70। আমরা বলতে পারি সরেও সমান 70। আমরা এই পদ্ধতিতে এই ধরনের যে কোনো অঙ্ক করতে পারি। এখন এইটা আমরা সব সময় করতে পারবো। আরেকটা পদ্ধতি আমরা কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে এখানে আছে 6 উপরে, এখানে আছে 60 উপরে, তাহলে এখন 6-এর চাইতে 60 বড়। তাহলে বড় হয় কখন? গুণ করলে। তাহলে 6-কে কত দিয়ে গুণ দিলে 60 হয়? 6-কে 10 দিয়ে গুণ দিলে 60 হয়। তাহলে 6-কে যেহেতু 10 দিয়ে গুণ দিলে 60 হয়, তাহলে 7-কেও 10 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। 6 10-এ 60, 7 10-এ 70, তাহলে সরেওর মান হচ্ছে 70, ঘ নাম্বার অপশন। এইমাত্র যে পদ্ধতি বললাম এতে সবসময় সহজে করা যায় না, কখনো কখনো একটু কঠিন হয়ে যায়, কিন্তু একটু আগে যে পদ্ধতিটা দেখালাম সেই পদ্ধতিতে আমরা যে কোনো ছোট হোক বড় হোক যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। এরপরে 8 নাম্বার যেই প্রশ্ন, সেখানে বলা হয়েছে এই যে 2টি ফোঁটা বিসর্গর মতো যেই চিহ্ন, এটিকে কি বলা হয়? এটি কিসের গাণিতিক প্রতীক? এটি হচ্ছে অনুপাতের গাণিতিক প্রতীক। আমরা যখন অনুপাত প্রকাশ করি তখন এই চিহ্নটার মাধ্যমে প্রকাশ করি। একটু ভালো করে খেয়াল করবেন, পাশে যে 2টি কমা আছে এটি কিন্তু আবার অনুপাতের চিহ্ন না। এই 2টি কমার মাঝখানে যে 2টি ফোঁটা দেওয়া, এই যে 2টি ফোঁটা দেওয়া, এটাই হচ্ছে অনুপাতের চিহ্ন। আমরা যখন অনুপাত প্রকাশ করি তখন এই চিহ্নটির মাধ্যমে প্রকাশ করি। 9 নাম্বার প্রশ্ন, অনুপাতের কোনো একক নেই কারণ ক নাম্বার অপশন রাশি দুটি ভিন্ন, খ একটি রাশি থাকে, গ রাশি দুটি সমজাতীয় থাকে, ঘ রাশি থাকে না। এখন অনুপাতের কোনো একক নেই কেন? কেন কোনো একক নেই? আমরা তো জানি যে বিভিন্ন কিছুর, যেমন তরল পদার্থের একক হচ্ছে লিটার, ওজনের একক হচ্ছে গ্রাম, তারপরে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, কিন্তু অনুপাতের কেন একক নেই? তার কারণ হলো অনুপাতের মধ্যে আমরা যেই রাশিগুলো ব্যবহার করে থাকি তারা সমজাতীয় থাকে, অর্থাৎ উভয় রাশি সমজাতীয়, একই ধরনের, এই জন্য তাদের কোনো একক নেই। এখন ক নাম্বার অপশন বলছে রাশি দুটি ভিন্ন। এইমাত্র বললাম রাশি দুটি হয় সমজাতীয়, তারা বলতেছে রাশি দুটি ভিন্ন না, তাহলে ক নাম্বার অপশন ভুল। খ নাম্বার অপশন একটি রাশি থাকে না, অনুপাতের মধ্যে 2টি রাশি থাকে, 2টি রাশির বেশিও থাকতে পারে কিন্তু একটি রাশি থাকে না। গ নাম্বার অপশন রাশি দুটি সমজাতীয় থাকে, তাহলে এই গ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক। ঘ নাম্বার অপশনে বলছে রাশি থাকে না, অনুপাতের মধ্যে রাশি না থাকলে অনুপাত হবে কিভাবে? তাহলে আমরা বলতে পারি যে এই 9 নাম্বার প্রশ্নের
সঠিক উত্তর হচ্ছে অনুপাতের কোনো একক নেই, কারণ রাশি দুটি সমজাতীয় থাকে। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে অনুপাত হলো, এখানে 3টি অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ একাধিক উত্তর হতে পারে। অনুপাত হলো একটি ভগ্নাংশ, অনুপাত হলো দুইটি সমজাতীয় রাশির তুলনা, অনুপাত হলো যে কোনো রাশির তুলনা। কোনটি কোনটি সঠিক হবে সেটা আমাদেরকে বের করতে হবে। অনুপাত হলো একটি ভগ্নাংশ, এই তথ্যটা সঠিক। তার কারণ হলো আমরা যখন দুইটি সমজাতীয় রাশিকে যখন একটি আরেকটির কত অংশ এটি যখন কোনো ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করি, তখন ওই ভগ্নাংশটিকে আমরা অনুপাত বলি। আমরা অনুপাতটিকে প্রকাশ করি এই চিহ্নের মাধ্যমে, কিন্তু মূলত কিন্তু এটি একটি ভগ্নাংশ। তাহলে অনুপাত হলো একটি ভগ্নাংশ। 2 নম্বর অপশন, দুইটি সমজাতীয় রাশির তুলনা, এটাও সঠিক। কারণ একটা অনুপাতের মধ্যে দুইটি বা তার চেয়ে বেশি রাশি থাকতে পারে। তো যখন দুইটি রাশি থাকে তখন এই দুইটি রাশির মধ্যে আমরা কেন অনুপাতটা তৈরি করলাম, তার কারণ তুলনা করার জন্য। একটি রাশি আরেকটি রাশির কত অংশ অথবা কত গুণ এটা জানার জন্য আমরা অনুপাতটা তৈরি করে থাকি। তাহলে দুইটি সমজাতীয় রাশির তুলনা, তাহলে এটাও সঠিক। 3 নম্বর অপশন, যে কোনো রাশির তুলনা না, যে কোনো রাশির তুলনা হইতে পারে না। কারণ একটা অনুপাতের মধ্যে তো আমরা যে কোনো রাশি লিখি না, একটা অনুপাতের মধ্যে সমজাতীয় রাশি থাকে, যে কোনো রাশি থাকে না। আমরা একটু আগে যে একটা প্রশ্নের সমাধান করলাম 2 বছর ও 4 মাস, আমরা কি সেখানে বছর আর মাসকে আমরা সরাসরি অনুপাত তৈরি করতে পারছি? পারি নাই। যে কোনো রাশি দিয়ে অনুপাত তৈরি করা যাবে না, অবশ্যই তাদেরকে সমজাতীয় হওয়া লাগবে। তাহলে এই যে একটু আগে 2 নম্বর অপশনে বলল সমজাতীয় রাশির তুলনা, আমরা বললাম ঠিক আছে, কিন্তু এখন 3 নম্বর অপশনে বলল যে কোনো রাশির তুলনা, হবে না, এটা ভুল। তাহলে আমরা বলতে পারি 1 ও 2 এই দুইটি অপশন সঠিক, এবং এই দুইটি অপশন রয়েছে খ নাম্বার অপশনে। তাহলে খ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক। 11 নম্বর প্রশ্ন, অনুপাতের ক্ষেত্রে বলা যায় অনুপাত একটি ভগ্নাংশ, অনুপাতের মাধ্যমে 2 বা ততোধিক রাশির তুলনা করা যায়, অনুপাতের সাথে শতকরার সম্পর্ক আছে। এখন এই যে 1 নম্বরে যে তথ্যটা দিল যে অনুপাত একটি ভগ্নাংশ, একটু আগেই কিন্তু আমরা বলে আসছি যে অনুপাত হলো একটি ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি অনুপাতের ক্ষেত্রে বলা যায় অনুপাত একটি ভগ্নাংশ, এই তথ্যটি সঠিক। 2 নম্বর তথ্য, অনুপাতের মাধ্যমে 2 বা ততোধিক রাশির তুলনা করা যায়। হ্যাঁ, 2টি রাশি বা তার চেয়ে বেশি রাশির তুলনা করা যায়, এই তথ্যটা সঠিক। এখন এই 2 নম্বরের সাথে কিন্তু এখানের 3 নম্বরটা মিলালে হবে না। এখানে বলছে যে কোনো রাশির তুলনা না, সমজাতীয় রাশির তুলনা। আর এখানের 2 নম্বরে বলছে অনুপাতের মাধ্যমে 2টি রাশি অথবা তার চাইতে বেশি রাশির তুলনা করা যায়, এই কথাটা ঠিক আছে। কারণ এখানে বলছে যে কোনো, এখানে তো যে কোনো বলে নাই, এখানে বলছে 2টি রাশি বা তার চাইতে বেশি রাশির তুলনা করা যাবে। 3 নম্বর অপশন, এখানে বলছে অনুপাতের সাথে শতকরার সম্পর্ক আছে, এবং হ্যাঁ এই তথ্যটা সঠিক। অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়, শতকরাকে অনুপাতে প্রকাশ করা যায়। তাহলে আমরা বলতে পারি এখানের 3টা অপশনই সঠিক, অর্থাৎ 1, 2, 3 এই 3টা অপশন রয়েছে ঘ নাম্বার অপশনে। তাহলে আমরা বলতে পারি 11 নম্বর প্রশ্নের ঘ নং অপশন হচ্ছে সঠিক। আমাদের এখানে বলা হয়েছে যে নিচের তথ্যের ভিত্তিতে 12 থেকে 14 নং প্রশ্নের উত্তর দাও। এখানে যেই তথ্যটি দেওয়া রয়েছে এই তথ্যের আলোকে আমাদেরকে 12, 13, 14 এই 3টি প্রশ্নের সমাধান করতে হবে। এখন এখানে তথ্যটি দেওয়া রয়েছে যে 2টি সংখ্যার যোগফল 450। কোন 2টি সংখ্যার যোগফল 450 সেটা তারা বলে নাই। তারা বলছে যে এমন 2টি সংখ্যা আছে যাদেরকে যোগ করলে 450 হয়। ওই 2টি সংখ্যার অনুপাত হলো 7:8, অর্থাৎ ওই 2টি সংখ্যাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে অনুপাতটি হবে 7:8, এই অনুপাত। এখন 12 নম্বর প্রশ্ন, ওই 2টি সংখ্যার প্রথম সংখ্যাটি কত এটা তারা জানতে চায়। এখন এই অঙ্কটা আমরা করব কিভাবে? যেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে, যখন কোনো অনুপাতের মধ্যে যে 2টি রাশি থাকে, 2টি রাশির একটি রাশিরও যদি মান দেওয়া না থাকে, মনে রাখতে হবে এটা কিন্তু অনুপাত। এখানে 2টা রাশি, প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, 2টি রাশি। প্রথম রাশি মানে প্রথম সংখ্যার জন্য এই 7, আর দ্বিতীয় রাশি মানে দ্বিতীয় সংখ্যার জন্য 8। এখন একটি অনুপাতের যে 2টি রাশি থাকে, 2টি রাশির একটি রাশিরও যদি নির্দিষ্ট করে মান দেওয়া না থাকে, তখন নিয়ম হচ্ছে ওই 2টি রাশিকে যোগ করতে হবে। যোগ করার পরে আমরা যোগফল বের করব, সেখান থেকে আমরা বলবো যে এই যে এখানে আমি একটু ডাইরেক্ট সরাসরি করার পরে আপনাদের অঙ্কটা বুঝতে অনেক সুবিধা হবে। যেমন এখানে 2টা সংখ্যার কথা বলা হয়েছে, সেই 2টি সংখ্যার অনুপাত দিয়ে দিছে, কিন্তু ওই 2টি সংখ্যার একটি সংখ্যাও তারা বলে নাই। 2টি সংখ্যাই আমাদেরকে একটাও বলে নাই। এখন 12 নম্বর প্রশ্নে তারা জানতে চায় প্রথম সংখ্যাটি কত।
আর 13 নম্বর প্রশ্নে জানতে চাই দ্বিতীয় সংখ্যাটি কত। আমরা একসঙ্গে দুইটা অঙ্কের সমাধান করে ফেলব। এখন এই যে এখানে অনুপাত দেওয়া আছে 7:8, আমরা যদি অনুপাতের যেই রাশিগুলো তাদেরকে যদি যোগ করি তাহলে কত হয়, 8 আর 7 যোগ করলে হয় 15। এই যে 15 বের হলো, আমরা বলবো দুইটি সংখ্যার যোগফল 450, তাকে আমরা 15টা ভাগ করব। এই যোগফলটিকে আমরা 15টি ভাগ করব। সেই 15 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে প্রথম সংখ্যা, সেই 15 ভাগের মধ্যে 8 ভাগ হচ্ছে দ্বিতীয় সংখ্যা। যখন কোনো অনুপাতের দুইটি রাশির একটিরও মান দেওয়া থাকে না, তখন এইভাবে করে বের করতে হয়। উভয় রাশিকে যোগ করে যোগফল দিয়ে আমরা বলবো যে এই 15 ভাগের 7 ভাগ হচ্ছে প্রথমটা, আর 15 ভাগের 8 ভাগ হচ্ছে দ্বিতীয়টা। এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে এরকম করে রাশিগুলোকে যোগ করে আমরা বের করব। তাহলে এখন এখানে তো আমরা এখন বের করলাম যে অনুপাতের রাশিগুলোর যোগফল 15, তাহলে প্রথম সংখ্যা কত, 15 ভাগের 7 ভাগ। তাহলে এখন আমাদেরকে তো তারা দিয়ে দিছে দুইটি সংখ্যার যোগফল 450, তাহলে আমরা বলবো এই 450 এর 15 ভাগের 7 ভাগ হচ্ছে প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা কত, 450 এর 15 ভাগের 7 ভাগ। এখন আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করব। 15 45-এর মধ্যে যায় 3 বার, 3 15 45, শূন্যটাকে কেটে দিয়ে উপরে লিখলাম। তাহলে 30 এর 7, এর কাজ অনেকটা গুণের মতো। তাহলে 3 7 21, আর এই যে শূন্যটা তাকে লিখে দিলাম 210। আমরা বলতে পারবো ওই দুইটি সংখ্যার প্রথম সংখ্যাটি হচ্ছে 210। তাহলে আমাদের 12 নম্বর প্রশ্নের আমরা সমাধান করে ফেললাম। প্রথম সংখ্যাটি কত, ক নাম্বার অপশন 210। 13 নম্বর প্রশ্ন বলছে দ্বিতীয় সংখ্যাটি কত। আমরা চাইলে এখন করতে পারি যে 450-এর মধ্যে দুইটি সংখ্যা আছে, তার মধ্যে একটি হচ্ছে 210, 450 থেকে 210 বিয়োগ করলে আমরা দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাব। কিন্তু আমি এইভাবে করব না, আমি অনুপাতের নিয়মে আপনাদেরকে করে দেখাবো। তাহলে আমরা নিয়মটা আমরা শিখে ফেলবো। তাহলে প্রথম সংখ্যাটি তো 15 ভাগের 7 ভাগ, দ্বিতীয় সংখ্যাটি কত হবে, 15 ভাগের 8 ভাগ। তাহলে আমরা বলবো দ্বিতীয় সংখ্যাটি সমান 450 এর 15 ভাগের 8 ভাগ। 15 450-এর মধ্যে 30 বার যায়, এই যে একটু আগে যেরকম কাটাকাটি করলাম ওইভাবে। 3 8 24, আর এই শূন্যটা বসাই 240। আমরা বলতে পারি দ্বিতীয় সংখ্যাটি হলো 240। তাহলে প্রথম সংখ্যা 210, দ্বিতীয় সংখ্যা 240। আপনারা যদি দেখেন 210 আর 240-এর অনুপাত তৈরি করলে 7:8 হবে, 210 আর 240-কে যোগ করলে 450 হবে। তাহলে দ্বিতীয় সংখ্যা কত, 240। আমরা এই 13 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম। দ্বিতীয় সংখ্যাটি কত, 240। 14 নম্বর প্রশ্ন, সংখ্যা দুটির বিয়োগফল কত। বিয়োগফল কখন বের হয়, বিয়োগ করলে। আমরা সাধারণত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করে থাকি। তাহলে 210 আর 240 দুইটা সংখ্যা, এই দুইটি সংখ্যার মধ্যে বড় কোনটা, 240। আমরা তাহলে 240-কে এখানে লিখলাম। এখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করব, কারণ আমাদেরকে বিয়োগফল বের করতে বলছে। তাহলে 210-কে আমরা বিয়োগ করব। 240 থেকে 210 বিয়োগ করলে হয় 30। আমরা বলতে পারি যে ওই দুইটি সংখ্যার বিয়োগফল হলো 30, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। আমরা এখন 15 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 টাকা ও 5 পয়সার অনুপাত কত। আপনারা ইতিমধ্যে বুঝে ফেলছেন যে এখানে টাকা আর এখানে পয়সা দুইটা সমজাতীয় না, তাহলে আমরা সরাসরি অনুপাত তৈরি করতে পারবো না। তাহলে এদেরকে আগে সমজাতীয় বানাইতে হবে। 5 পয়সা, এটা যেহেতু পয়সাতে আছে পয়সাতে থাকুক, আমরা টাকাটাকে পয়সাতে বানিয়ে ফেলি। 1 টাকা মানে কয় পয়সা, আমরা জানি 1 টাকায় 100 পয়সা। তাহলে 1 টাকা না বলে আমরা সেখানে 100 পয়সা বলতে পারি। তাহলে আমরা এটাকে লিখতে পারি কিভাবে, যে 1 টাকা মানে 100 পয়সা, আর এখানে আছে 5 পয়সা, তাহলে আমরা লিখলাম 5 পয়সা। তাহলে 1 টাকা অর্থাৎ 100 পয়সা, আর এখানে তো 5 পয়সা আছেই, তাহলে 100 পয়সা আর 5 পয়সা সমজাতীয় হয়ে গেল। আমরা লিখলাম 100:5, আমরা অনুপাতের চিহ্নটা দিলাম। এখন আমরা দেখব এটাকে আরও ছোট বানানো যায় কিনা। 5 5-এর মধ্যেও যায়, 5 100-র মধ্যেও যায়, 5 100-র মধ্যে যায় 20 বার, 5 20 100, 5 5-এর মধ্যে যায় একবার, 5 1 5, 20:1। এটিকে আর ছোট বানানো যায়, এটিকে আর ছোট বানানো যায় না। তাহলে আমরা কি বলতে পারি, 1 টাকা ও 5 পয়সার অনুপাত কত, 20:1। এই 20:1 কত নম্বর অপশনে রয়েছে, গ নাম্বার অপশনে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে
অনুপাতে প্রকাশ করো। মনে রাখবেন আজকে তো আমরা এই পর্বটি অনুপাতের উপরে শিখতেছি, যাবতীয় সবগুলো প্রশ্নই আমরা অনুপাত কেন্দ্রিক শিখব। এখন এখানে প্রশ্নটিতে বলা হয়েছে যে নিচের সংখ্যা দ্বয়ের কোন সংখ্যা দ্বয়, মানে দুইটি সংখ্যা, এই যে 100 ও 500, এই দুইটি সংখ্যার প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। আমরা জানি অনুপাতে প্রকাশ করলেই আমরা সেই সংখ্যাগুলোকে রাশি বলবো, কারণ অনুপাতে যেই সংখ্যাগুলো ব্যবহার করা হয় তাদেরকে রাশি বলতে হয়। তাহলে 100 এটি একটি রাশি, 500 এটি একটি রাশি। এটা প্রথমে আছে তাহলে প্রথম রাশি 100, এটা দ্বিতীয়তে আছে তাহলে দ্বিতীয় রাশি 500। তাহলে 100 আর 500কে যদি আমরা অনুপাতে প্রকাশ করি আমরা কিভাবে লিখব? 100:500, অর্থাৎ আমরা অনুপাতে প্রকাশ করলাম। এখন এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, ছোট করে প্রকাশ করব। 100 উভয় সংখ্যার মধ্যে যায়, 100 100-র মধ্যে যায় একবার, 100 500-র মধ্যে যায় 5 বার। তাহলে আমরা বলতে পারি যে 100 ও 500 অর্থাৎ প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করলে হয় 1:5, এবং 1:5 আমাদের ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 17 নম্বর প্রশ্ন, অনুপাত কি? 4টি অপশন দেওয়া, দেখি কি অনুপাত কি। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে, অপশনে বলা হয়েছে একটি মৌলিক সংখ্যা। অনুপাত কি? একটি মৌলিক সংখ্যা, কিন্তু এটা কি সঠিক? না, এটা সঠিক না। অনুপাত কি? একটি পূর্ণ সংখ্যা, না। অনুপাত কি? একটি সহমৌলিক সংখ্যা, না। অনুপাত কি? একটি ভগ্নাংশ, হ্যাঁ এটা সঠিক, কারণ অনুপাত হলো একটি ভগ্নাংশ। অনুপাত তো একটা মৌলিক সংখ্যা হইতে পারে না, কারণ এখানে বলা হয়েছে একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার মধ্যে একটা সংখ্যা থাকে, আমরা যেই মৌলিক সংখ্যাকে বলবো এখানে বলতেছে একটি মৌলিক সংখ্যা। অনুপাতের মধ্যে তো রাশি থাকেই দুইটা, কমপক্ষে দুইটা রাশি থাকে, তাহলে তো সেখানে দুইটা মৌলিক সংখ্যা আমরা বলতে পারি, কিন্তু আমরা তো একটি মৌলিক সংখ্যা বলতে পারি না। তাহলে আমরা ক নাম্বার অপশনটা ভুল। একটি পূর্ণ সংখ্যা, অনুপাতের মধ্যে রাশি দুইটা থাকবে বা তার চেয়ে বেশি থাকবে, কিন্তু এখানে বলতেছে একটি পূর্ণ সংখ্যা, তাহলে এটাও ভুল। গ নাম্বার অপশনে বলছে একটি সহমৌলিক সংখ্যা, অনুপাত হলো একটি ভগ্নাংশ, সরাসরি এই ফলাফলটা, কারণ একটা ভগ্নাংশের মধ্যে লব থাকে আর হর থাকে, তাহলে আমরা বলবো অনুপাত কি? একটি ভগ্নাংশ। এখন এই যে এখানে যে বললো যে একটি সহমৌলিক সংখ্যা, সবসময় কি সহমৌলিক সংখ্যা হইতে হবে? সবসময় তো সহমৌলিক হওয়া বাধ্যতামূলক না, কখনো কখনো সহমৌলিক ছাড়াও হতে পারবে। তাহলে আমরা বলতে পারি অনুপাত কি? অনুপাত একটি ভগ্নাংশ, এটি হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটির একক নেই? শতকরার একক আছে, অনুপাতের, বর্গের, সংখ্যার। এখন এই 4টির মধ্যে কোনটির একক নেই এটা তারা জানতে চায়। এখন বর্গের একক, সংখ্যার একক, শতকরার একক, এগুলো সবগুলোর একক আছে, কিন্তু অনুপাতের একক নাই। অনুপাতের একক নেই, তাহলে আমরা বলতে পারি নিচের কোনটির একক নেই? অনুপাতের একক নেই। 19 নম্বর প্রশ্ন, দুইটি রাশির তুলনা করতে নিচের কোন শব্দটি ব্যবহার করা হয়? তুলনা করার জন্য আমরা কোন শব্দটা ব্যবহার করি দুইটি রাশির? অনুপাত, বর্গ, সংখ্যা, শতকরা, সেটি হচ্ছে অনুপাত। এই শব্দটা আমরা ব্যবহার করে থাকি দুইটি রাশির মধ্যে তুলনা করার জন্য, আমরা অনুপাত এই শব্দটি ব্যবহার করে থাকি। 20 নম্বর প্রশ্ন, দুইটি একই জাতীয় রাশিকে ভাগের মাধ্যমে তুলনা করাকে কি বলে? শতকরা, অনুপাত, ঐকিক, কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অনুপাত। দুইটি একই জাতীয় রাশিকে, এই যে একই জাতীয় মানে কি? সমজাতীয় রাশিকে ভাগের মাধ্যমে তুলনা করাকে কি বলে? অনুপাত বলে। খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এখন এখানে ভাগের শব্দটা বললো এই জন্য অনেকের মধ্যে একটু সন্দেহ তৈরি হতে পারে, এটা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যেমন আমাদেরকে যদি একটি অনুপাত যদি আমরা লিখি যে 4:7, এটি একটি অনুপাত, এটিকে কি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি? অবশ্যই ভগ্নাংশে প্রকাশ করতে পারি। সেটা কিভাবে? 4কে আগে লিখলাম, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন দিলাম, আর 7কে নিচে লিখলাম। তার মানে কি 4:7 এই অনুপাতকে আমরা কিভাবে লিখলাম? ভগ্নাংশ আকারে। তার মানে কি লব আছে, হর আছে, লবকে ভাগ করতে হবে হর দ্বারা। তার মানে কি 4কে ভাগ করতে হবে 7 দ্বারা। 7 ভাগের 4, এটা ভালো করে খেয়াল করবেন, 7 ভাগের 4 তাকে আমরা অনুপাতে প্রকাশ করলে বলি 4:7। তাহলে এই যে এখানে আমরা বললাম 7 ভাগের 4, তাহলে আমাদের প্রশ্নে কি বলছে? দুইটি একই জাতীয় রাশিকে ভাগের মাধ্যমে তুলনা করাকে কি বলে? অনুপাত বলে। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ, অনুপাত। এখন এখানে বলা হয়েছে যে নিচের তথ্যের ভিত্তিতে 21 থেকে 23 নং প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 21, 22, 23 এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদেরকে এই তথ্যের আলোকে। এখানে কি তথ্য দেওয়া হয়েছে? এখানে তথ্যটি বলা হয়েছে যে দুইটি টেলিভিশনের দামের অনুপাত, দুইটি টেলিভিশনের দামের অনুপাত
15:18, এখানে 18 শব্দটা একটু নিচে চলে আসছে, 18টা এখানে থাকলে একটু বেশি ভালো হইতো। তাহলে 15:18 এটি একটি অনুপাত। দুইটি টেলিভিশনের দামের অনুপাত 15:18। প্রথমটির দাম 25,000 টাকা। ওই দুইটি টেলিভিশনের প্রথম টেলিভিশনের দাম 25,000 টাকা। এই তথ্যের আলোকে আমাদেরকে 21, 22, 23 এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে দামের সরল অনুপাত কত। এই যে এখানে মধ্যে আপনারা যদি ভালো করে খেয়াল করেন, এখানে বলছে সরল অনুপাত। ইতিমধ্যে কিন্তু আমাদের এইখানে তথ্যটিতে একটি অনুপাত দেওয়া আছে। দামের অনুপাত হলো 15:18। এখন 15:18 দেওয়া আছে, আবার তারা বলল সরল অনুপাত বের করো। কেন? সেটা হচ্ছে এই যে 15:18 দামের যেই অনুপাতটি, আমরা দেখব এই অনুপাতটিকে আরও ছোট বানানো যায় কিনা। যখনই ছোট বানাবো তখনই আমরা তাকে বলবো সরল অনুপাত, অর্থাৎ একেবারে সর্বশেষ যেই ফলাফলটি তাকেই আমরা বলবো সরল অনুপাত। এখন 15:18 এখানের মধ্যে ও সরল অনুপাতের সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে কোনো অনুপাতের মধ্যে যখন দুইটি রাশি থাকে তখন তাকে সরল অনুপাত বলে। তাহলে 15:18 এটিও একটি সরল অনুপাত, কিন্তু এখানে তারা বুঝাতে চাচ্ছে যে এই অনুপাতটিকে আরও ছোট বানানো যায় কিনা সেটি। তাহলে আমরা দেখব এমন কোনো সংখ্যা আছে কিনা যেটা দুইটার মধ্যেই যায়। আছে, সেটা হচ্ছে 3। 3 15-র মধ্যে যায় 5 বার, 3 18-র মধ্যে যায় 6 বার। তাহলে আমরা কি দেখলাম? 5:6 এটিকে কি আর ছোট বানানো যায় না? এটিকে আর ছোট বানানো যায় না। তাহলে 15:18 এই অনুপাতটিকে আমরা যদি সরল অনুপাতে প্রকাশ করি, আরও লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে ফলাফল হবে 5:6। এবং আমরা দেখতেছি আমাদের 21 নম্বর প্রশ্নের খ নাম্বার অপশনে 5:6 দেওয়া রয়েছে। এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় টেলিভিশনের দাম কত। প্রথম টেলিভিশনের দাম তো তারা 25,000 দিয়ে দিছে, দ্বিতীয় টেলিভিশনের দাম কত এটা তারা জানতে চায়। এটা আমরা বের করব। এখন একটা কথা মনে রাখবেন, 15:18 যা, 5:6 তা, দুইটা কিন্তু একই জিনিস। আমরা 5:6 থেকে যেমন 15:18 বানাইতে পারি, আবার 15:18 থেকে আমরা 5:6 লিখতে পারি। দুইটি একই অর্থ প্রকাশ করে, শুধু দেখতে একটু অন্যরকম লাগতেছে। এখানে 15, এখানে 5, এখানে 18, এখানে 6, দেখতে একটু অন্যরকম লাগতেছে, কিন্তু দুইটার কিন্তু একই মান প্রকাশ করে। এখন আমরা এই অঙ্কটি করতে গিয়ে আমরা 15:18 যেমন ব্যবহার করতে পারবো, আবার চাইলে 15:18 ব্যবহার না করে 5:6 এটাও ব্যবহার করতে পারবো। যে কোনো একটি অনুপাত ব্যবহার করে আপনি অঙ্কটি করতে পারবেন। 22 নম্বর প্রশ্নে বলছে দ্বিতীয় টেলিভিশনের দাম কত। প্রথম টেলিভিশনের দাম আমরা জানি 25,000 টাকা, কিন্তু দ্বিতীয় টেলিভিশনের দাম আমাদের জানা নাই। তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা বলতে পারি, একটু ভালো করে খেয়াল করবেন, প্রথম টেলিভিশনের দাম দিয়ে দিছে, দ্বিতীয় টেলিভিশনের দাম জানতে চায়। আমরা বলবো দ্বিতীয় টেলিভিশনের দাম প্রথম টেলিভিশনের দামের কত ভাগের কত গুণ সেটা আমরা বের করব। আমরা বলবো যে এই কথাটা এখানে আমি লিখে নিই পুরো কথাটা। তাহলে এখন আমরা লিখলাম, এই কথাটি আমরা লিখে নিলাম। এখন একটু যেই বিষয়টা খেয়াল করেন, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, অনেক অঙ্ক আপনারা খুব সহজে করতে পারবেন। আমরা একটু আগে দুইটা সংখ্যার যোগফল 450 ছিল এবং সেই দুইটি সংখ্যার অনুপাত দেওয়া ছিল। আমাদেরকে সেই দুইটি সংখ্যা বের করতে বলছে, প্রথম সংখ্যাও বের করতে বলছে, দ্বিতীয় সংখ্যাও বের করতে বলছে। আমরা বলছিলাম যে যখন কোনো অনুপাতের দুইটা রাশির কোনো রাশিরই মান দেওয়া থাকবে না, তখন কিভাবে বের করতে হয়? অনুপাতের রাশিগুলোকে যোগ করতে হয়। যোগ করার পরে আমরা বলবো যে প্রথম সংখ্যাটি এত ভাগের এত ভাগ, দ্বিতীয় সংখ্যাটি এত ভাগের এত ভাগ। আর যখন কোনো অনুপাতের দুইটি রাশির মধ্যে একটি রাশির মান দিয়ে দিবে, আরেকটি রাশির মান তারা বের করতে বলবে, তখন কিভাবে করবেন? খুব সহজে, একটু ভালো করে খেয়াল করতে হবে। সেটি হচ্ছে এই প্রশ্নের মধ্যে আমাদেরকে বলছে দ্বিতীয় টেলিভিশনের দাম কত টাকা সেটা বের করো। তাহলে আমরা এখানে কি লিখলাম? দ্বিতীয় টেলিভিশনের দাম প্রথম টেলিভিশনের দামের, এখানে আমরা একটা দাগ দিলাম, এর পাশে লিখলাম গুণ। এই দাগের উপরে আর নিচে কিভাবে বসাবো এটা আমি একটু বুঝাবো, সবাই একটু মনোযোগ দেন। দ্বিতীয় টেলিভিশনের দাম আমাদের জানা নাই, প্রথম টেলিভিশনের দাম আমরা জানি। এখন আমরা একটা তুলনা করব যে দ্বিতীয় টেলিভিশনের দাম প্রথম টেলিভিশনের দামের কত ভাগের কত গুণ সেটা আমরা করব। এখন আসেন একটু অনুপাতের মধ্যে যাই। এই যে 15:18 দেওয়া ছিল, সেখানের মধ্যে এখানে দুইটা টেলিভিশনের দামের অনুপাত। তাহলে এখানে প্রথমটার জন্য কত? প্রথম টেলিভিশনের জন্য এই অনুপাতের মধ্য থেকে কত যাবে? 15 যাবে, কারণ এটা প্রথমে আছে। তাহলে প্রথম টেলিভিশনের জন্য আমরা বলবো 15, দ্বিতীয় টেলিভিশনের জন্য আমরা বলবো 18। অনুপাতের মধ্য থেকে প্রথম টেলিভিশনের জন্য প্রথম সংখ্যাটা, দ্বিতীয় টেলিভিশনের জন্য দ্বিতীয় সংখ্যাটা। আচ্ছা, এখন এই অঙ্কের মধ্যে আমরা কার মান বের করতে চাই?
দ্বিতীয় টেলিভিশনের দাম বের করতে চাই। আপনারা একটু বলুন তো যে এই যে অনুপাতটি দেওয়া আছে এই অনুপাতের মধ্যে দ্বিতীয় টেলিভিশনের জন্য কোন সংখ্যাটা 15 নাকি 18? সেটি হচ্ছে 18, কারণ এটা দ্বিতীয়তে আছে। তাহলে দ্বিতীয় টেলিভিশনের জন্য এই 18। যার মান বের করব তাকে আমরা উপরে লিখব, যার মান বের করব অনুপাতের মধ্য থেকে তার মানটি উপরে লিখব। আমি আবারও বলতেছি, যার মান বের করব অনুপাতের মধ্য থেকে তার মানটি উপরে বসাবো, আর যার মান ইতিমধ্যে দিয়ে দিছে তার মানটা অনুপাতের মধ্য থেকে নিচে লিখব। এখন প্রথম টেলিভিশনের দাম তো আমরা জানি, দিয়ে দিছে, তাহলে অনুপাতের মধ্য থেকে প্রথম টেলিভিশনের জন্য কত? 15। আমরা এই 15কে লিখব নিচে। আমরা কি বলতে পারি? দ্বিতীয় টেলিভিশনের দাম প্রথম টেলিভিশনের দামের 15/18 গুণ। দ্বিতীয় টেলিভিশনের দাম প্রথম টেলিভিশনের দামের 15/18 গুণ। এখন আমরা দেখেন একটু কীভাবে করে ফেলি অঙ্কটা, ডাইরেক্ট অঙ্কটা এখন শেষ হয়ে যাবে। অতএব দ্বিতীয় টেলিভিশনের দাম সমান, আমরা এখানে কি বললাম? দ্বিতীয় টেলিভিশনের দাম প্রথম টেলিভিশনের দামের 15/18 গুণ। প্রথম টেলিভিশনের দাম কত? 25,000 টাকা। আমরা এখানে লিখব 25,000 টাকা। তাহলে 25,000 টাকা এর 15/18 গুণ। এখানে এর সূত্রে না দিয়ে আপনারা গুণ দিতে পারেন, গুণ এরও দিতে পারেন, গুণও দিতে পারেন, কোনো সমস্যা নেই কিন্তু, কারণ এর আর গুণ দুইটা একই অর্থ প্রকাশ করে প্রায়। তাহলে আমরা এখানে বলতে পারি যে দ্বিতীয় টেলিভিশনের দাম প্রথম টেলিভিশনের দামের 15/18 গুণ। আমরা পাশে লিখে দিব টাকা। এখন কারণ এই দাম তো টাকাই বের হবে, এখন আমরা দেখব এখানে কাটাকাটি করা যায় কিনা, কোনো কাটাকাটি করা যায় কিনা। তার আগে একটু অঙ্কটাকে একটু সহজ বানানোর চেষ্টা করি। সেটা হচ্ছে 15-র মধ্যে 3 যায় 5 বার, 18-র মধ্যে 3 যায় 6 বার। ঠিক আছে, আমরা একটু কাটাকাটি করলাম। 5 25-এর মধ্যে যায়, একটু ভালো করে খেয়াল করুন, 5 25-এর মধ্যে যায় 5 বার, 5 5 25। আর এই যে 3টা শূন্য আছে তাদেরকে আমরা উপরে বসিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারি 5 25,000-এর মধ্যে 5,000 বার যায়। তাহলে 5,000 গুণ 6, 5 6 30। আর এই যে 1 2 3 3টা শূন্য তাদেরকে আমরা বসিয়ে দিব। তাহলে আমরা কি বলতে পারি? প্রথম টেলিভিশনের দাম যদি 25,000 টাকা হয়, এই অনুপাত অনুযায়ী 15:18, এই অনুপাত অনুযায়ী দ্বিতীয় টেলিভিশনের দাম 30,000 টাকা। তাহলে এই কথাটা আমি আরেকবার একটু বলে দিয়ে তারপর অঙ্কতে যাই। আমাদেরকে কোনো অনুপাতের যেই দুইটি রাশি তাদের কোনো একটির মান যদি দিয়ে দেয়, একটির মান জানতে চাই, তখন কিভাবে করব? যার মান জানতে চাবে অনুপাতের মধ্য থেকে তার মানটা উপরে বসাবো। যার মানটা জানতে চাবে অনুপাতের মধ্য থেকে তার মানটা উপরে বসাবো। আমাদের এখানে দ্বিতীয় টেলিভিশনের দাম জানতে চাই, অনুপাতের মধ্য থেকে দ্বিতীয় টেলিভিশনের জন্য হচ্ছে 18। তাহলে আমরা এই 18 লিখব উপরে, আর বাকি যেটা আছে সেটা লিখব নিচে। সরাসরি আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় টেলিভিশনের দাম কত টাকা? 30,000 টাকা। গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এবার 23 নম্বর প্রশ্নের আমরা সমাধান করব। 23 নম্বর প্রশ্নে বলছে, যদি প্রথমটির দাম, খেয়াল করবেন, যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত? এখানে কিন্তু শুধুমাত্র প্রথম টেলিভিশনের দাম বাড়ে এই কথাটা বলছে, দ্বিতীয় টেলিভিশনের দাম বাড়ে এরকম কোনো কথা বলা হয় নাই। তাহলে আমরা বলবো যে শুধু প্রথম টেলিভিশনের দামই বৃদ্ধি পেয়েছে, কিন্তু দ্বিতীয় টেলিভিশনের দাম বৃদ্ধি পায়নি। তখন আমরা লিখতে পারি কিভাবে? তখন আমরা লিখব এইভাবে যে প্রথম টেলিভিশনের দাম আমরা জানি ইতিমধ্যে 25,000 টাকা, আরও যদি 5,000 টাকা বেড়ে যায় তাহলে দাম হয়ে যাবে 30,000 টাকা। তাহলে প্রথম টেলিভিশনের দাম বাড়ার পরে হয়ে যাবে 30,000 টাকা। দ্বিতীয় টেলিভিশনের দাম বাড়ে নাই, দ্বিতীয় টেলিভিশনের দাম ইতিমধ্যে 30,000 টাকা আমরা বের করেছি। তাহলে আমরা বলতে পারি প্রথম টেলিভিশনের দাম মূল্য বৃদ্ধির পর প্রথম টেলিভিশনের দাম 30,000 টাকা, দ্বিতীয় টেলিভিশনের দাম 30,000 টাকা। তাহলে প্রথম টেলিভিশনের দাম আর দ্বিতীয় টেলিভিশনের দামের আমরা যদি অনুপাতে প্রকাশ করি তাহলে এটি কী অনুপাত হবে? আমরা জানি কোনো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি অর্থাৎ উভয় রাশি যদি সমান হয়, কোনো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয় রাশি যদি সমান হয় সেই অনুপাতকে একক অনুপাত বলা হয়। তাহলে এখানে পূর্ব রাশি উত্তর রাশি উভয়টাই সমান, আমরা বলবো এটি একক অনুপাত। 30,000 এবং 30,000 উভয়টার মধ্যে তো 30,000 যায়, 30,000-এর মধ্যে 30,000 যায় একবার, 30,000-এর মধ্যে 30,000 যায় একবার। তাহলে আমরা কি বলতে পারি? মূল্য বৃদ্ধির পরে
এই দুইটি টেলিভিশনের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে? সেটি হচ্ছে একক অনুপাত, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে এই যে চিহ্নটি দেওয়া রয়েছে, এই চিহ্নটি কিসের গাণিতিক প্রতীক? আমরা কিন্তু এই প্রশ্নটির আগে সমাধান করেছি। এটার সঠিক উত্তরটা কী হবে? এই যে দুইটি কমার মাঝখানে যে দুইটা ফোঁটার মতো দেওয়া, বিসর্গর মতো দেওয়া, এটি কিসের গাণিতিক প্রতীক? এটি হচ্ছে অনুপাতের গাণিতিক প্রতীক। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 25 নম্বর প্রশ্ন, অনুপাতের কোনো একক নেই, কারণটা কি? অনুপাতের যে কোনো একক নেই, তার কারণটা কি? এই প্রশ্নটার আমরা সমাধান করেছি। আপনারা বলুন এটি সঠিক উত্তরটা কি হবে? অনুপাতের কোনো একক নেই কারণ রাশি দুটি ভিন্ন না, সেখানে তো সমজাতীয় রাশি থাকে, তাহলে এটা ভুল। একটি রাশি থাকে, অনুপাতের মধ্যে কি একটি রাশি থাকে? না, একাধিক রাশি থাকে, দুইটি রাশি বা তার চেয়ে বেশি রাশি থাকে, তাহলে এটাও ভুল। গ নম্বর অপশন বলছে রাশি দুইটি সমজাতীয় থাকে, অর্থাৎ অনুপাতের মধ্যে যে দুইটি রাশি থাকে তারা সমজাতীয়, একই ধরনের, এই কারণে তাদের কোনো একক নেই। তাহলে গ নম্বর অপশনটা হচ্ছে সঠিক। আর ঘ নম্বর বলছে রাশি থাকে না, তো অনুপাতের মধ্যে যদি রাশি না থাকে তাহলে অনুপাত হবে কিভাবে? তাহলে আমরা বলতে পারি অনুপাতের কোনো একক নেই কারণ রাশি দুটি সমজাতীয় থাকে। এটি হচ্ছে আমাদের 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তাহলে 25 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, রাশি দুটি সমজাতীয় থাকে। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।